সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, ইউনূসের পাতানো নির্বাচনে এবার পর্যবেক্ষণ করতে আসছে না জাতিসংঘ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, গণতন্ত্রের নামে জঙ্গিদের কাছে দেশ তুলে দিচ্ছেন ফ্যাসিস্ট ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নির্বাচন বানচালে জুলাই আন্দোলনকারীদের দায় মুক্তি দিচ্ছে ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বন্দর সেন্ট মার্টিনের হিসাব বুঝিয়ে দিতে আমেরিকার সফরে খলিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পাঠাচ্ছে না জাতিসংঘ। গত সোমবার সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন যখন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি জানানো হচ্ছে, তখন জাতিসংঘের এই অনুপস্থিতি দেশের রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। পর্যবেক্ষক না পাঠানোর আনুষ্ঠানিক কারণ ব্রিফিংয়ে দুজারিক জানান, সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নিজে কোনো দেশের নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। তিনি বলেন, আমরা এখন আর এটি করি না, তবে কারিগরি সহায়তা দেওয়ার সুযোগ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের আমলের নির্বাচনগুলোতে জাতিসংঘের পর্যবেক্ষক না পাঠিয়ে কঠোর সমালোচনা করেছিল, কিন্তু এবার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সত্ত্বেও কেন তারা পর্যবেক্ষক দল পাঠাতে ম্যান্ডেট সংগ্রহ করলো না, তা নিয়ে বিতর্ক বাড়ছে। বাংলাদেশের রাজনীতিতে জাতিসংঘের ছায়াযুদ্ধ। 2024-25 সময়কালে আওয়ামী লীগ সরকারের পতনে জাতিসংঘের ভূমিকা নিয়ে নতুন মাত্রা যোগ হয়েছে। জুলাই আন্দোলনের সময় সরকারি স্থাপনায় হামলা, নরসিংদীর কারাগার থেকে জঙ্গি পালানো এবং পুলিশ সদস্যদের নৃশংস হত্যার ঘটনায় জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার টুর্ক রহস্যজনকভাবে নীরব ছিলেন। বরং 25 জুলাইয়ের বিবৃতিতে তিনি একতরফাভাবে সরকারের সমালোচনা করেছিলেন। বিশ্লেষকদের মতে, জাতিসংঘের এই পক্ষপাতমূলক আচরণ আন্দোলনকারীদের সহিংসতাকে পরোক্ষভাবে উৎসাহিত করেছে। সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশনের হুমকি। সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল জাতিসংঘের পক্ষ থেকে সেনাবাহিনীকে দেওয়া হুমকি। ভলকার টুর্ক জানিয়েছিলেন, আন্দোলন দমনে সেনাবাহিনী ব্যবহৃত হলে তাদেরকে শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ করা হতে পারে। নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক সেনা কর্মকর্তাদের মতে, এই হুমকির মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল, যা দেশের সার্বভৌমত্বের উপর এক ধরনের হস্তক্ষেপ। আন্দোলনের সহিংসতা উপেক্ষা করা, একতরফা প্রতিবেদন প্রকাশ ও সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টি করে আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করতে জাতিসংঘ সহায়ক ভূমিকা পালন করেছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। এখন প্রশ্ন উঠেছে, নিজেদের সমর্থিত সরকার ক্ষমতায় থাকার পরেও কেন তারা পর্যবেক্ষক পাঠাতে অনীহা দেখাচ্ছে? এটি কি কেবল নিয়ম রক্ষা, নাকি পর্দার আড়ালে কোনো রাজনৈতিক সমীকরণের অংশ? এদিকে কেরানীগঞ্জের হাসনাবাদে একটি মাদ্রাসা ভবনে সাম্প্রতিক বিস্ফোরণ এবং সেখান থেকে উদ্ধারকৃত বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম কোনো সাধারণ অপরাধ নয়। এটি মূলত গত 1.5 বছর ধরে বাংলাদেশে চলতে থাকা একটি সুগভীর ও ভয়ঙ্কর পরিণতির ইঙ্গিত। জুলাইয়ে দাঙ্গার মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে। বিদেশি ষড়যন্ত্র মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার ক্ষমতায় বসেছে, তারা আজ গণতন্ত্রের মোড়কে দেশটিকে জঙ্গিবাদের চারণভূমিতে পরিণত করেছে। হাসনাবাদের এই মাদ্রাসা ভবনটি 2022 সালে ভাড়া নেওয়ার পর কিভাবে এটি একটি বোমা তৈরির কারখানায় পরিণত হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, রাষ্ট্রযন্ত্র যখন ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে রাখে, তখন কেবল শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে এমন জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে ওঠা সম্ভব। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে জামাতে ইসলামের মতো যুদ্ধ অপরাধী সংগঠনকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে পুনর্বাসিত করা হচ্ছে। 1971-এর খুনিদের আজ নীতি নির্ধারক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা বাংলাদেশকে একটি অস্থিতিশীল মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার প্রক্রিয়ারই অংশ। বাংলাদেশ আজ এক ভয়াবহ সন্ধিক্ষণে 71-এর অসাম্প্রদায়িক চেতনাকে পদদলিত করে জঙ্গি ও রাজাকারের বংশধরদের হাতে রাষ্ট্রের চাবিকাঠি তুলে দেওয়া হচ্ছে। হাসনাবাদের ঘটনা কেবল একটি সতর্ক সংকেত মাত্র। যদি এখনই এই উগ্রবাদী শক্তির বিস্তার এবং ইউনূস সরকারের এই হঠকারী নীতি ঠেকানো না যায়, তবে অদূর ভবিষ্যতে বাংলাদেশের অস্তিত্বই সংকটের মুখে পড়বে। এদিকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক নজিরবিহীন অস্থিরতা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। জুলাই দাঙ্গায় অংশগ্রহণকারীদের দায় মুক্তি দেওয়ার সরকারি ঘোষণা ও পরবর্তী সময়ে জেল থেকে অভিযুক্তদের মুক্ত করার ঘটনা প্রবাহ দেশকে এক নতুন আইনি ও নিরাপত্তা সংকটের মুখে ঠেলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতির পেছনে যেমন অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই রয়েছে, তেমনি জড়িয়ে আছে জটিল আন্তর্জাতিক ভূ রাজনীতি।
অধ্যাপক ইউনূস ভোটের আগে এই জুলাই জঙ্গিদের দিয়ে একটি অরাজক পরিস্থিতি করিয়ে ক্ষমতায় থেকে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ার ইঙ্গিত দিয়ে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে লিখেছেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছে, তাদের দায় মুক্তির অধিকার রয়েছে। সরকারের এই অবস্থানকে বিশ্লেষকরা মব জাস্টিস বা গণবিচারের প্রতিষ্ঠানিকীকরণ হিসেবে দেখছেন। একটি বিদেশি এয়ারবেস স্থাপনের প্রস্তাবও এই ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখা হচ্ছে। এছাড়া বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পর পাকিস্তান, জামাত ও যুক্তরাষ্ট্রের এই সমন্বিত প্রচেষ্টাকে দেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে যদি একটি গ্রহণযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন না হয় তবে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা চিরতরে হারিয়ে যেতে পারে। মব কালচার ও অপরাধীদের বিপ্লবী তকমা দিয়ে ছেড়ে দেওয়ার সংস্কৃতি বন্ধ না হলে বাংলাদেশ এক ভয়াবহ নৈরাজ্যের কবলে পড়বে।